ওকে, আমরা আবার স্টার্ট করি। তখন কথা বলার মাঝেই কেটে গেল। ইসিকনে নক দিয়েছিলাম, বললো যে কতদিন নক দিয়েছিলাম, বলছে যে কি একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস না কিসের জন্য জানি তাদের জুম প্রো নেই, হ্যাঁ ইস্যু হচ্ছে। তো ততদিন তাদের সলভ না হচ্ছে আমাদের এরকমই চলতে হবে। আচ্ছা, ফাংশনালিটির কথা বলছিলাম যে এই যে ভ্যালু প্রিন্ট আউটপুট দেখাচ্ছে, হ্যাঁ দুইটাই আমাদের ভ্যালিড। একটা ইকো একটা প্রিন্ট, দুইটাই ভ্যালিড, কিন্তু ওটাই শিখন যেভাবে পারে ম্যানেজ করবে। আমার এসবে মানে ওটার জন্য আমার তো কম্পিউটারের রিসোর্স ব্যবহার করতে হবে, তাই না? কতগুলো প্রসেস চলবে, এমবি খরচ হবে, ওটা আমি করতে ইচ্ছুক নই। যাই হোক, বলছিলাম যে আহ ইকো এবং প্রিন্ট দুইটাই ভ্যালিড, দুইটাই ইউজ করে। তো ডেভেলপাররা মেইনলি ইকোটা ব্যবহার করে, কারণ এটা এক্সিকিউট হতে সময় লাগে। তো আমরা এখানে আরেকটা জেনে রাখলাম, প্রিন্ট নামে একটা জিনিস আছে, এটা দিয়েও সেম কাজ করা যায়। যা দিব আউটপুটে শো করবে। তো মানে এরকম অল্টারনেটিভ ফাঁক ফোকর জিনিসপত্র জেনে রাখলে সুবিধা হয় হ্যাকিং এর টেকনিকের সময়। কারণ দেখা যাচ্ছে ইকো বা এই ধরনের ফাংশনালিটি বন্ধ করা, আপনি ইকো কমান্ড দিতেই পারছেন না, কিন্তু আপনি তো জানেন যে আরেকটা জিনিস আছে সেম কাজই করে। ঠিক আছে, ডেভেলপাররা এরকম বিশাল বিশাল অ্যাপ্লিকেশন বানায়, সেখানে টাইমের চিন্তা তাদের থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি তো ছোট একটা ম্যালিশিয়াস জিনিস এক্সিকিউট করব, 20 মিলি সেকেন্ড আর 5 মিলি সেকেন্ড, এই তফাৎ আমার এখানে লাগবে না, এটা নিয়ে আমার টেনশন নাই। ওকে, আচ্ছা। তো ইকো দিয়ে আমি ভ্যালু প্রিন্ট করতে পারছি, প্রিন্টেও সেম ভ্যালু প্রিন্ট করতে পারছি। তো এখন আমাদের একটা জিনিসের খুব দরকার, সেটা হলো তথ্য জমা রাখা, তাই না? কারণ আমরা এরকম স্ট্রাকচার যদি এরকম লিখি, না এটা না, এটা এখানে দেখাই। সাপোজ আমরা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে ওয়েলকাম মেসেজ দিতে চাই। ওয়েলকাম রিয়াদ, সাপোজ এই নামটা দিলাম। ওকে, এমনিতে ইকো যদি দেই, ওকে ফাইন, আমার ওয়েবে আউট শো করবে। কিন্তু যদি এমন হয় যে প্রত্যেকটা ভিজিটরের জন্য আলাদা আলাদা করে আমি কোড লিখতে হচ্ছে, তাও না হয় লিখলাম একটু কষ্ট করে, তিনটা নাম এরকম দিলাম। আচ্ছা, রাজুল, আরেকটা দিলাম বিদুর, আরেকটা দিলাম হাদি। ঠিক আছে, দিলাম তিনটা, তিনটারই আউটপুট আমাদের হয় শো করবে। আপনারা খেয়াল করে একটু মিউট রাখবেন, কেমন? আমি চাই না আপনাদের মানে আনমিউটের অপশন বন্ধ করে রাখতে, কিন্তু তাতে করে আপনাদেরই কোয়েশ্চেন করার ক্যাপাসিটি কমে যাবে। তো ওপেন রাখলেও আপনারা হঠাৎ হঠাৎ করে এক একজন আনমিউট করেন, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতে থাকে, এটা করবেন না। আচ্ছা, যেটা হচ্ছে দিলাম তিনজনের নাম, কিন্তু এরকম 100 জনের যদি নাম দিতে হয়, ঠিক আছে, এটা টাইপ করা কষ্ট। আর ওয়েবসাইটে কে যে কখন ভিজিট করবে সেটাও আমরা জানি না, তাই না? তো যদি এমন হতো যে আমি এই নামের জিনিসটা একটা কোথাও স্টোর করে রাখতে পারছি, এইখানে নামটা রাখলাম, প্রত্যেকে যখনই আসবে ওই নামটা এইখান থেকে নিয়ে এনে এখানে বসিয়ে দেবে, তাই না? তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা সহজ হতো।
তো এই টাইপের কাজের জন্য আমরা প্রোগ্রামিং আরেকটা কনসেপ্ট ব্যবহার করি, সেটাকে বলা হয় ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল জিনিসটা কি বা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যদি কেউ আমার পাইথনের প্লেলিস্টটা দেখেন হয়তো সেখানেও এই এক্সাম্পলটা দেখবেন, এই সেম এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ভেরিয়েবল কি জিনিস? আচ্ছা, ভেরিয়েবলে যাওয়ার আগে আরেকটা জিনিস বোঝাই, বাক্সর কনসেপ্ট। আমাদের বাসায় কম বেশি সবারই বাক্স আছে, তাই না? ফ্রিজের বাক্স আছে, বা অ্যাটলিস্ট জুতার বাক্স সবার কম বাসায় কম বেশি আছে, তাই না? বিভিন্ন ব্র্যান্ডেড বা দোকান থেকে আপনার জুতা কেনেন, জুতার বাক্স থাকে, তাই না? বাটা, অ্যাপেক্স, তো মনে করুন এর গায়ে অ্যাপেক্স লেখা, যদিও জুতার বাক্স কিন্তু তার একটা নাম আছে এবং এর ভিতরে কি থাকে, একটা জুতা থাকে। তো অনেক সময় এমন হয় যে আমরা আহ, আহ, জুতা সবসময় জুতাই রাখি এমন না। হ্যাঁ, দেখা যায় একটু বড় সড়ো বাক্স হলে অন্যান্য জিনিসপত্র রেখে দেয়। বাচ্চারা আপনাদের বাসায় আশেপাশে বাচ্চা টাচ্চা থাকলে দেখবে যে এই টাইপের জিনিসপত্রে খেলনা রেখে দিচ্ছে, তাই না? ছোটখাটো গাড়ি, খেলনা, এরকম জিনিসপত্র রেখে দেয় বা রেখে দিচ্ছে। তো বাক্স জিনিসটাই কনসেপ্টের মধ্যে তার একটা নাম আছে, নাম ধরে আমি খুঁজে বের করতে পারি কোন বাক্সে রেখেছি। আর বাক্স জিনিসটা আমাদের অনেকটা ডাইনামিক, ভিতরে তো সবসময় জুতাই রাখতে হবে এমন কোনো কথা নেই। চাইলে জুতা রাখতে পারি, যখন ইচ্ছা জুতাটা বের করে এর ভিতরে অন্য আরেকটা কিছু রেখে দিতে পারি, যখন ইচ্ছা এটা বের করে আরেকটা কিছু এর ভিতরে আমি রেখে দিতে পারি। তাই না? আমার বাক্সটা শূন্য স্থান দিচ্ছে, যা ইচ্ছা রাখতে পারি। যদিও আমরা বাক্সর ভিতরে কাপড় চোপড় রাখি না, জুতার বাক্সে কাপড় চোপড় রাখি না, কিন্তু চাইলে আপনি এর ভিতরে কাপড় চোপড় রেখে দিতে পারেন। ওকে, যদি না আপনার আম্মু বা আব্বু আপনাকে পিটুনি দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ, যা ইচ্ছা এর ভিতরে রাখতে পারেন। আচ্ছা, তো কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সেম একটা কনসেপ্ট ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, এই যে আমরা কম্পিউটারের ভিতরে কি করি, মেমোরি স্থান তৈরি করি। এই যে আমাদের স্টোরেজ এত এত কিনে রেখেছেন, 1 টেরাবাইট এইচডিডি, তাই না? 1 টেরাবাইট এইচডিডি, এসএসডি, এরকম এরকম কিনে রেখেছেন। হ্যাঁ, এটা একটা মেমোরি আছে। আবার আরেকটা হচ্ছে র্যাম আছে আপনাদের, কি 16 জিবি র্যাম, তাই না? 16 জিবি এরকম র্যাম, এগুলো প্রত্যেকেই কিন্তু মেমোরি, এগুলো ইউজ কেস ভিন্ন, এক একটা এক এক সময় ইউটিলাইজ হচ্ছে, এক এক রকম প্রসেসিং পাওয়ার। তো কম্পিউটার প্রোগ্রাম যখন চলছে সে মূলত যে র্যাম ব্যবহার করে চলে, যাই হোক সেটাও তো একটা মেমোরি, সেটাও যে জিবি, যে যদিও দাম বেশি এর জন্য আমরা 1 টেরাবাইট র্যাম কিনতে পারি না সচরাচর, তো সেও একটা মেমোরি, তারও ক্যাপাসিটি আছে। তো মেমোরিতে কি হয়, মেমোরি হচ্ছে এরকম, আমাদের হার্ড ড্রাইভের ভিতরে যদি খুব মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, দেখবেন এরকম ছোট ছোট সেল করা। হ্যাঁ, অনেক অনেক ছোট ছোট সেল করা, এই ছোট ছোট সেলের ভিতরে আমাদের ডাটাগুলো থাকে। তো এই যে একটা ছোট্ট সেল, হ্যাঁ, এদের ক্যাপাসিটি আছে 8 বাইট না কত জানি বাইট আকারে একটা মেমোরির একটা ক্যাপাসিটি আছে। আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কি করে, এই যে সেলটা, এই যে বাক্সটা, এইখানে আমাদের এরকম বাক্সের কনসেপ্টের মতো, যদিও বাক্স বোঝানোর জন্য ছবি এঁকেছি, কম্পিউটার ভিতরে তো বাক্স তৈরি হয় না, কিন্তু একটা শূন্য স্থান তৈরি হয়। সেইখানে আমরা কি করতে পারি, একটা ভ্যালু যখন ইচ্ছা রাখতে পারি, যখন ইচ্ছা এখান থেকে বের করে নিতে পারি, অথবা প্রোগ্রামে আর কোথাও আমার এই ভ্যালুটার দরকার, আমি এই ভ্যালুটাকে কল করতে পারি। তো ওই বাক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও, আমি প্রোগ্রামের এখানে ব্যবহার করব। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্ট, আমাদের কম্পিউটার মেমোরিতে একটা শূন্য স্থান তৈরি করে দেবে। অবশ্য আরেকটা কনসেপ্টও আছে পাশাপাশি, সেটাও একটু বলি, সেটা হলো কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাও প্রোগ্রামিং এর একদমই বেসিক একটা কনসেপ্ট। কনস্ট্যান্টে কি হয়, আমরা ভেরিয়েবলে তো আমি যা ইচ্ছা ভ্যালু দিয়েছি, যখন ইচ্ছা ভ্যালু পাল্টাতে পারি, রাখতে পারি। কনস্ট্যান্টের কথা হলো এটা ফিক্সড, মেমোরিতে এখানে কিছু একটা লিখে রেখেছি, যা যা ভ্যালু যা রেখেছি এটা কখনো পাল্টাবে না। যদি এমন হয় আমার ফাংশনের কখনো দরকার পড়ছে কম্পিউটার প্রোগ্রামের, সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে, নিতে পারবে, কিন্তু
আমি এই ভ্যালুটা এই প্লেসে মনে করুন এটার নাম হচ্ছে এক্স, এক্স নামের এই ভ্যালুটা যখন তৈরি করছি তখনই এর ভিতরে এই জিনিসগুলো লিখে দিয়েছি। যখন লিখে দিয়েছি এটা তখন থেকে ফিক্সড, এটা আর কখনোই পাল্টাবে না। কম্পিউটার প্রোগ্রাম নিজেও এটাকে পাল্টাতে পারবে না, বা অন্যান্য কোনো উপায়েও এটাকে পাল্টানো যাবে না, এটা ফিক্সড হয়ে থাকবে। ঠিক আছে, যদি আমার এমন হয় যে আমি নিজে ডেভেলপার, নিজে হাতে লিখে মুছে দিচ্ছি, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আদারওয়াইজ কম্পিউটার প্রোগ্রাম বা এটা এক্সিকিউটের সময় আমার যে আমরা যে অ্যাপ্লিকেশন রান করি, অ্যাপ্লিকেশন রান করার সময়ও এটা এই ভ্যালুটা, কনস্ট্যান্টের ভ্যালুটা কখনো পাল্টাবে না। ওকে, দুইটা দুই ধরনের কাজে ইউজ হয়। যদি এমন কোনো ভ্যালু, যেমন আপনারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন, বিকাশ অ্যাপসে কি হয়, আপনার যে এখন এই মুহূর্তে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে, হ্যাঁ, এটা কিন্তু একটা সুনির্দিষ্ট না, তাই না, ভেরিয়েবল। দেখা গেল আপনার অ্যাকাউন্টে এখন 20 টাকাও থাকতে পারে, আবার একটু পরে আপনাকে কেউ অনেকগুলো টাকা সেন্ড করেছে, আরো অনেক টাকা সেন্ড করেছে, তখন কি আপনার 20,000 টাকা হয়ে গেল, তাই না? আবার আপনি কাউকে কিছু টাকা 15,000 সেন্ড করে দিলেন, আপনার কাছে কি 5,000 টাকা হয়ে গেল। তো এই ভ্যালুটা কি হচ্ছে, এই যে মেমোরি, আমার যে মনে করুন এটা এক্স নামের বা জেড নামের যে মেমোরি জায়গাটা আছে, এইখানে ভ্যালুটা বারবার আপডেট হচ্ছে, একবার 20,000 বসেছে, আবার 5,000 হলে 5,000 বসেছে। ওকে, কনস্ট্যান্ট কোনটা, যেটা আমাদের যে সেন্ড মানি, সেন্ড মানির মনে করুন আমার এখন 10 টাকা করে কাটছে, দেখো 5 টাকা, তাই না, এই 5 টাকা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কখনো পাল্টাবে না, যাকেই সেন্ড করেন 5 টাকা আপনার সেন্ড মানি কাটবে, তাই না? তো ইউজের উপর ডিপেন্ড করে প্রোগ্রামাররা এক এক জায়গায় ভেরিয়েবল, এক এক জায়গায় কনস্ট্যান্ট ব্যবহার করে থাকে। তো আমরা আবার আমাদের পিএইচপি কোডে আসি। তো ভেরিয়েবল যদি থাকে তখন আমাদের জন্য কাজ করাটা কত ইজি হয়ে যায়। ভেরিয়েবল আমরা পিএইচপি তে খুব সহজে ডিক্লেয়ার করতে পারি। অন্যান্য কতদিন বলছিলাম যে আরো কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজে যেটা প্রবলেম বলবো না, তার গঠনই এমন, একটু সময় লাগে যায় বেশি, তার কারণে যে গঠনটাই এমন, কি ধরনের ভেরিয়েবল আমি এই মুহূর্তে লিখতে চাই বা লিখতে চাচ্ছি সেটা ডিফাইন করে দেয়া লাগে। ওকে, পিএইচপি তে এমন কষ্টের আমাদের কিছু নেই, সিম্পলি আমি একটা $সাইন দিব, দিয়ে এই ভেরিয়েবলটা যা ইচ্ছা নাম দিতে পারি। সাপোজ আমাদের ভেরিয়েবলের নাম দিব কি, ভেরিয়েবলের নাম হচ্ছে রাফি, রাফি নামে ভেরিয়েবলের ভিতরে আমি যা ইচ্ছা ডাটা রাখতে পারি। ঠিক আছে, এর ভিতরে আমি রেখে দিলাম 1 2 3 4 5। ওকে, আচ্ছা, আবার মনে করুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এটার নাম মনে করুন, কার নাম দেওয়া যায়, এটা মনে করুন সিয়াম। ঠিক আছে, ভেরিয়েবলের নাম যা ইচ্ছা দেন, প্রোগ্রাম এটা কেয়ার করে না, এর ভিতরে দিয়ে দিলাম ওয়েলকাম XYZ। তো ইকো যে যখন আমরা কল করছিলাম, তখন বারবার মানুষের নাম পাল্টানোর কোনো দরকার নেই, আমি ইকো এখানে যদি দিয়ে দিই সিয়াম ভেরিয়েবল কল করতে, কি করবে, সিয়াম ভেরিয়েবলের আউটপুট এখানে শো করবে। দেখুন ওয়েলকাম XYZ। আবার আমি এখানে XYZ না দিয়ে মনে করে দিয়ে দিলাম আদি। দেখুন আমাকে কি করছে, এখন মেসেজে ওয়েলকাম আদি দেখাচ্ছে। ওকে, কি হচ্ছে এই যে মাত্র, সরি, মাত্র যে কনসেপ্টে বলছিলাম ভেরিয়েবলের, কনসেপ্টটাই কি যে আমার যখনই এখানে $সাইন দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লিয়ার করছি বা ঘোষণা দিচ্ছি এটা একটা ভেরিয়েবল হতে যাচ্ছে, একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, যা ইচ্ছা ভ্যালু আমি এখানে রাখতে পারছি, এবং যেখানে এই ভ্যালুকে কল করব এই জায়গা থেকে, এই বাক্স থেকে ভ্যালুটা এসে আমার এখানে শো করবে। ওকে, কিন্তু কথা হলো
দুইটা দুই ভাবে লিখেছি, এটা একটু খেয়াল করার বিষয় আছে। যখন আমরা সংখ্যা লিখে থাকি তখন দেখুন এখানে ডাবল কোটেশন ব্যবহার করছি, কিন্তু যখন সংখ্যা লিখছি তখন ডাবল কোটেশন ব্যবহার করি না। ওকে। যদি এটা কোনো ইংরেজি শব্দ হয় বা কোনো সেন্টেন্স হয়, সেই ধরনের ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়েও লেখা যায়, দুইটাই ভ্যালিড। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো। এই যে লিখছি, এইটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্ট্রিং। ওকে, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্ট্রিং। আর যেটা শুধু সংখ্যা, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে আহ, পূর্ণ সংখ্যা। এটা কি কোনো ভগ্নাংশ আছে? 1 2 3 4 5, মনে করুন 420 লিখলাম, এটা তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? কোনো ভগ্নাংশ নাই। তবে চাইলে মনে করুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার, সেখানে আমি এরকম রাখতে পারি 3.14 পাই এর নাম্বার। এটা হচ্ছে ফ্লোট বলা হয় এটাকে। ওকে, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এগুলো সবগুলোই দরকার পড়ে আমাদের, সব কনসেপ্টই। ফ্লোটে কি হচ্ছে, আমি কোনো একটা সংখ্যা যদি ভগ্নাংশ করতে, কিন্তু আমাদের এটা আলাদা করে কিন্তু মেনশন করা কোনো দরকার নেই। এই যে একটু আগে বলছিলাম না যে আমাদের সি ল্যাঙ্গুয়েজের কথা, সি ল্যাঙ্গুয়েজ যদি এই জিনিসটা লিখতে চাইতাম, এই কমেন্টের কথা বাদ দেন, কমেন্ট দেখলে কনফিউজড হবে। সাপোজ এই নাম্বারটা এটা লিখতে হলে সি ল্যাঙ্গুয়েজে আমাকে আলাদা করে বলে দিতে হতো যে এইটা একটা ভেরিয়েবল এবং এটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, দেন ডান দিকে আমাকে বলতে হতো যে এটার ভ্যালু এটা। কিন্তু পিএইচপি এদিকে কিছুটা ইন্টেলিজেন্ট, তাকে কষ্ট করে বলে দেওয়ার দরকার নেই এটা ফ্লোট নাকি, ও একাই বুঝে নিবে যে এটা ফ্লোট। ওকে। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে পাশে কমেন্ট করে করে লিখে দিচ্ছি যে কোনটা কি ধরনের ডাটা টাইপ বলে থাকে। বা মনে করুন আর একটা এক্সাম্পল সে নিজেই আমাকে জেনারেট করে দিল, ট্রু অথবা ফলস। হ্যাঁ, এই ধরনের ভ্যালুও হয়ে থাকে। ইজ ট্রু না, মনে করুন এটার নাম দিলাম রেইন, যে আজকে বৃষ্টি হয়েছে কিনা। হ্যাঁ, এটাকে বুলিয়ান ডাটা টাইপ বলে। এটা মূলত দুইটা হয়, ইয়েস অথবা নো। ঠিক আছে, আমাদের অনেক সময় প্রোগ্রামের বিভিন্ন ডিসিশন নিতে হয়, বা মনে করুন আপনি একটা বাটন বা একটা সুইচের প্রোগ্রাম করছেন আপনার বাসায়, ফ্যানের যে সুইচটা আছে না, এটার কয়টা কন্ডিশন, কয়টা অবস্থা হয়? দুইটা, তাই না? ফ্যান এইদার অফ অথবা অন। ঠিক আছে, এমন সিনারিওতে যদি আমার প্রোগ্রাম করা লাগে যেখানে মাত্র দুইটাই কন্ডিশন হয়, সেক্ষেত্রে বুলিয়ানের কনসেপ্ট আমরা ব্যবহার করতে পারি। এটা কি দুইটা ভ্যালু হয়, এটা ট্রু অথবা ফলস। ঠিক আছে, এই কনসেপ্টও আমরা কিছু কিছু হ্যাকিং টেকনিকে ব্যবহার করি। তো আমরা যখন এই ভ্যালুগুলো আউটপুটে দেখাচ্ছি বা দেখাবো, আচ্ছা আরেকটা আছে সেটা হলো ব্রেক ট্যাগ। তো একটু আগে বলছিলাম না যে আমরা এই পিএইচপির ভিতরে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারি। আর আরেকটা বিষয় হলো এই সেমিকোলনটা একটু খেয়াল করতে হবে। বিগিনারদের সবচেয়ে বড় যে ঝামেলার জায়গা হয় সেটা হচ্ছে সেমিকোলন। এই যে একটু পরে যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দেব, শিক্ষার্থীরা কি করে, অধিকাংশই এই ভুলটা করে যে আমার প্রত্যেক লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হবে। ওকে, না হলে প্রোগ্রাম বুঝবে না যে আসলে কোথায় তাকে থামতে হবে। সেমিকোলন দেখে সে বুঝতে পারে, কারণ আমরা তো চোখে দেখছি, তাই না? আমাদের আল্লাহ তাআলা রহমতে রহমত করে দুইটা চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু কম্পিউটার তো চোখ নাই। সে হচ্ছে এরকম লাইন বাই লাইন পড়তে থাকে, ইকো ওয়েলকাম, মনে করুন এসিয়াম নামে ভেরিয়েবল, ডাবল কোটেশন হলো। এরপরে যদি আমি এই
সেমিকোলন না দেই, সে দেখতে পাচ্ছে যে এরপরে থামাথামির তার জন্য কোনো ব্রেক পয়েন্ট নাই, কোথায় থামবে, সে পড়েই যেতে থাকে, এক্সিকিউট করেই যেতে থাকে। আর যখনই দেখে যে নাই, তখন দেখবেন ডান দিকে খেয়াল করুন যে আমার ইরর চলে আসবে। ইরর চলে আসছে, ঠিক আছে, যে 17 নম্বর লাইনে, এবং ইররে উল্লেখ করা থাকে কত নম্বর লাইনে অসুবিধা। ঠিক আছে, এখানে যেহেতু 16 নম্বর লাইন এখানে শেষ হয়নি, তাই 16 আর 17কে সে অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলেছে, একসাথে করে ফেলেছে। ঠিক আছে, এই লাইন যেহেতু শেষ করিনি, এজন্য এক্সিকিউট করতে করতে এই 17 নম্বর লাইনে এসে তার এক্সিকিউশন শেষ হয়েছে। কিন্তু দুইটা তো দুই ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন, একটা ব্রেক ট্যাগ দিবে আর একটা ভেরিয়েবলের ভ্যালু দেখাবে। ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন হওয়ার কারণে মানে ওর কাছে সব তালগোল পাকিয়ে গিয়েছে, ও বুঝতে পারছে না কি হচ্ছে। তো বলছে যে এই একটা টোকেন এক্সপেক্ট করছিল সে। ওকে, তো প্রোগ্রামিং দিয়ে খুব সহজে ভেরিয়েবল কনসেপ্ট ব্যবহার করে আমরা ক্যালকুলেশনে কাজ করতে পারি। ঠিক আছে, এই ভেরিয়েবলে বোঝার জন্য আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে ক্যালকুলেশন করা। আমি একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এতে ভ্যালু রাখলাম 20। আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বি, এর ভ্যালু রাখলাম 10, না এর ভ্যালু রাখলাম 50। তো আমি যদি চাই আউটপুটে আউটপুটটা আরেকটা কোনো ভেরিয়েবলে রাখতে পারি, অথবা সরাসরি তাকে বলতে পারি ইকো, এভাবে ডাইরেক্ট বলে দিতে পারি। কি করবে, এ আর বি যোগ করে যত ভ্যালু আসে সেইটা আমাদের আউটপুটে দেখাবে। এখন দেখাচ্ছে ওয়েলকাম হাদি, আর নিচে হচ্ছে 50 আর 20 যোগ করে যে ভ্যালু 70, সেটা আমাদের দেখাচ্ছে। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ অনেক অপারেশন আমরা করতে পারি। যদি স্টার্ট দিয়ে কি করবে, গুণ করে এটার যা ভ্যালু আছে সেটা আমাদের এখানে show 1000, এটা গুণ করলে কত হয় 1000, সেই ভ্যালুটা আমার এখানে শো করছে। ওকে, তো চাইলে আমি একসাথে এভাবেও আউটপুট গুলো প্রিন্ট করতে পারি। আউটপুট, এখানে ডট কেন দিলাম, এখানে স্ট্রিং এ কিছু আমরা অপারেশন আছে, যেমন এইখানে ওয়েলকাম ভেরিয়েবলে যেটা দিয়েছি, চাইলে এটা আলাদা আলাদা করেও লিখতে পারি। সরাসরি ডাবল কোটেশনের ভিতরে ভেরিয়েবলের নাম বললে সেখানেও আউটপুট দেখাবে। আউটপুট যদি লিখি, এটাও আমার আউটপুট দেখাবে, তো ইস্যু হবে। অফ হয়ে গেছে। ক্যালকুলেশনটা হয়নি এখন দেখো, এইখানে যখন ডাবল কোটেশনের ভিতরে দিয়েছি সে এটাকে জাস্ট ভেরিয়েবলের ভ্যালু দেখাতে হবে এই বিবেচনা করেছে। ওকে, যে আমার ভেরিয়েবলের জাস্ট ভ্যালু দেখাতে হবে, ক্যালকুলেশন যে করতে হবে এই কাজটা সে করে নাই। কিন্তু ক্যালকুলেশন যদি করতে হয় তাকে এই পোর্শনটা আলাদা করে দিতে হবে, কারণ এই এ ইন্টু বি এটা তো একটা আলাদা ইনস্ট্রাকশন, তাই না? তো এ ইন্টু বি ইনস্ট্রাকশন করে যে রেজাল্টটা আসবে সেইটা এইখানে এর সাথে যুক্ত করে দিলাম, এই পোর্শনের সাথে যুক্ত করলাম কি দিয়ে, ছোট্ট একটা ডট দিয়ে। হ্যাঁ, ডটটাকে মনে করতে পারেন আপনাদের বাসায় ফেভিকল বা সুপার গ্লু যদি থাকে সেটার সাথে, যে এইটার যে ভ্যালু, এটাকে একটা ফেভিকল দিয়ে এই পাশের অংশের সাথে যুক্ত করে দিলাম, সুপার গ্লু দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে কি হবে, এই ক্যালকুলেশনও হবে, সেটার আউটপুট যে একটা স্ট্রিং ভ্যালু সেটা সহকারে দেখাবে। ওকে, আমি যদি চাই এই পাশে আরো কিছু যুক্ত করবো সেটাও সম্ভব, এখানে ডট দিয়ে ডাবল কোটেশন দিলাম, এন্ড দিস ইজ, যদিও জানি না এটা
জোকার মুভিতে একটা ডায়লগ দিয়েছিল, আহ, যদি কেউ আপনারা দেখে থাকেন জোকার মুভিটা, তো ওখানে বলতো দিস ইজ লাইফ, তো সেটাই দিয়ে দিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা কয়েকটা সাপোর্ট কমা দেওয়া যায়, প্লাস দিয়ে করা যায়। ওকে। পিএইচপির ডব্লিউ3 স্কুলে বেশ কিছু এক্সাম্পল আছে, এগুলোও দেখতে পারেন। ওকে। আর স্যার ওই যে ডবল কোটেশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিনিসটা করা যায়? সেকেন্ড ব্র্যাকেট করা জি যায়। স্যার, আমি মানে আজকে দেখছিলাম অনেকগুলো ভিডিও, সের মধ্যে দেখলাম যে যতগুলো ভেরিয়েবল আপনার ইকোর এর ডবল কোটেশনের মধ্যে বসাইছে প্রত্যেকটা সেকেন্ড ছিল। মানে এটা করা যায় কিনা। করা যেতে পারে, মানে এই মুহূর্তে মনে পড়ছে না, এক্সাম্পল দেখলে হয়তো বলতে পারতাম। যদি ভিডিওতে ওটার আউটপুট এসে থাকে, দ্যাট মিনস ওকে, এটা কাজ করবে, করা যাবে। Okay, একাধিক ওয়ে আছে, এবং জেনে রাখলেই ভালো। দেখা যাচ্ছে যে আমি এই উপায়ে একটা আউটপুট দেখাতে পারছি না, এখানে এর বদলে আমি প্লাস দিয়ে ট্রাই করলাম। আচ্ছা, প্লাসটা পাইথনে সাপোর্ট করে, এখানে না, মাই মিস্টেক। যাই হোক, এটা গেল স্ট্রিং এর কথা। আরেকটা আরেকটা বিষয় আছে, সেটা হলো সাপোজ আমরা একটা ব্রেক ট্যাগ দিই। ব্রেক ট্যাগ যত ইচ্ছা দিতে পারি, যত ব্রেক ট্যাগ দিব ততগুলো লাইন স্পেস ক্রিয়েট হবে। ঠিক আছে, এরপর আমাদের দরকার পড়লো এমন একটা আউটপুট দেখানো, হ্যালো স্টার। সাপোজ দুটো গ্রামাটিক্যালি কারেক্ট না, বোঝানোর জন্য লিখছি শামস। আমরা অনেক সময় লিখি না সিঙ্গেল কোটেশন দিয়ে, এরকম কোনো ইংলিশে ওয়ার্ড ওয়ার্ড লিখে থাকি, তাই না? তো এটা যদি ডাবল কোটেশনের ভিতরে এইভাবে দেই, আমাদের জন্য নো প্রবলেম, এইটাই আউটপুটে দেখাবে, সিঙ্গেল কোটেশন সহ আউটপুটে দেখাচ্ছে। বিষয় যেটা হলো, যদি কখনো আমাদের এমন দরকার পড়ে কোনো একটা লেখার ভিতরে সিঙ্গেল কোটেশন সহ লেখাটা দেখাতে হবে, বা এইভাবে ওয়েলকাম লাইট, হ্যাঁ এটা দেখাতে চাচ্ছি, কিন্তু এটা একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে। দেখুন, এটা সিঙ্গেল কোটেশন সহই আউটপুটে দেখাচ্ছে। ওকে, কিন্তু যদি এমন ভাবে লিখতাম, এই জায়গাগুলোতে প্রোগ্রাম অনেক সময় কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, আমি এটা দিলাম সাইড না, এক্স ওয়াই জেড। আচ্ছা, সেইখানে আউটপুটে দেখাচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজে এটা একটা কি বলে কনফিউশনে ক্রিয়েট করে। ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল, সরাসরি সিঙ্গেল কোটেশন যে কোনো জায়গায় আমি বলতে পারি দাও, সেটা আউটপুটে দেখাবে। কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন লিখলে ইন্টারপ্রেট করার সময় অনেক সময় প্রোগ্রাম কি হয়, কনফিউজড হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে এভাবে ব্যাক স্ল্যাশ দিয়ে লেখার দরকার পড়ে, না হলে সেটাকে ডাবল কোটেশন হিসেবে বিবেচনা করতে পারে না বা বিবেচনায় রাখে না। ওকে,
এটা সম্ভবত পাইথনের ফিচার বা যাই হোক, একসাথে 6-7টা ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম তো, যার কারণে মাঝে মধ্যে আহ, ছোটখাটো কনফিউশনের ক্রিয়েট হয় আমারও। নো প্রবলেম, আমাদের এটা এখানে এক্সিকিউট হয়েছে। তো এরকম একটা কনসেপ্ট আছে। ওকে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে এটা আরো বেশি প্রবলেম, সি বা জাভাতে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন লেখা যাবে, কিন্তু সিঙ্গেলের ভিতরে ডাবল কোটেশন দিলে ইরর করে বা ইস্যু হয়। হ্যাঁ, আমরা যখন অ্যাপ্লিকেশনের দুর্বলতা চেক করতে যাই তখন এরকম উলট পালট লজিক দিয়ে আমরা চেষ্টা করতে পারি বা চেষ্টা করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন লজিক দিব, মিলবে না, ডাবল কোটেশনের ভিতরে আমি বা এখানে আরো এক দুইটা কোটেশন এরকম দিয়ে দিলাম, তখন কি হবে? তখন আমার এখানে ডাবল কোটেশন এই লাইনে থাকবে কয়টা? দুইটা, কিন্তু আমার এখানে আছে কয়টা? তিনটা। তার মানে কি আমার সেট মিলে নাই, সেটা হচ্ছে বেশি দিয়ে ফেলেছি, তখনই দেখুন আমার এখানে একটা ইরর তৈরি করছে। ওকে, এরকম সেট মিসম্যাচ করে লজিকের উলট পালট করে আমরা চেষ্টা করতে পারি অ্যাপ্লিকেশনে বিভিন্ন টেস্টিং করা, বিভিন্ন সিকিউরিটি টেস্টিং এর কাজ করতে। ওকে, যাই হোক, প্রোগ্রামিং এর বেশ কিছু আলোচনা হলো। আজকে একটা অ্যাসাইনমেন্ট দেব। হ্যাঁ, যদিও খুব বেশি কমপ্লেক্স কিছু করার অ্যাবিলিটি আপনাদের এখনো হয়নি, জটিল কিছু দিব না, সিম্পল টাস্ক। তো যদি নেক্সট ক্লাসে কারো অ্যাসাইনমেন্ট না পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ওকে, কারণ একদমই বেসিক কথাবার্তা এই টাইপের অ্যাসাইনমেন্ট দেওয়ার পরও যারা অ্যাক্টিভলি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন না, দিবেন না, ওকে, আস্তে আস্তে তাদের প্রতি কঠোর হতে হবে। কারণ আমাদের ফান্ডামেন্টাল মডিউল প্রায় শেষের দিকে। আস্তে আস্তে আমরা এরপরে জাস্ট ক্রিপ্টোগ্রাফি নিয়ে একটা ক্লাস করব, প্রোগ্রামিং এর পরে ক্রিপ্টোগ্রাফি, এরপরে হ্যাকিং এর আলোচনা চলে যাব। তো যারা বাদ পড়া তারা কিন্তু এই ফান্ডামেন্টাল মডিউলের পরেই বাদ পড়ে যাবেন। সো একটু কঠোর হতে হবে। যারা অ্যাকচুয়ালি স্টাডি করছেন তাদের ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে, যারা করছে না তাদের তো অবভিয়াসলি বাদ দেওয়া দরকার। যাই হোক, আমি আজকে আলোচনা আপাতত এই পর্যন্তই শেষ করি। ওকে, নেক্সট দিন আমরা প্রোগ্রামিং এর আরো কয়েকটা কনসেপ্টের আলোচনা করব। যদি নেক্সট দিন সব আলোচনা করে শেষ করতে পারি আহ, তাহলে তারপরে ক্লাসিক ক্রিপ্টোগ্রাফি। কিন্তু যদি এমন হয় যে না, নেক্সট দিন প্রোগ্রামিং এর সবগুলো বাকি কনসেপ্ট গুলো আলোচনা করে শেষ করতে পারিনি, তাহলে হয়তো প্রোগ্রামিং এর আরেকটা ক্লাস আমাদের লেগে যাবে। ওকে। স্যার এইমাত্র দেখলাম স্যার এটা কাজ করে না, যে জিনিসটা আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম। কোনটা, কিসের কথা বলছেন? ওই যে স্যার ওই যে ইকো এরপরে ডবল কোটেশনের মধ্যে সিঙ্গেল মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া জিনিসটা করা যায় কিনা, ওই যে মাইনাস প্লাস এগুলা দেখলাম যে ওইটা কাজ করে না। আচ্ছা, হতে পারে। যে ভিডিওতে দেখেছিলেন এক কাজ করুন, ওটা আরেকবার দেখুন, মেবি কিছু মিস্টেক বা কিছু একটা কম বেশি হচ্ছে। স্যার মেবি আমার ইয়ে তো একটু ভুলে গেছে, মাই কাজ করার এসকিউএল, কথা না। মাই এসকিউএলটা আমাদের দরকার আবিদুর রহমান, কিন্তু ওইটা এখন আলোচনা করব না আপনাদের, কারণ অন্যান্য ব্যাচে করতাম, শুরুর দিকে আলোচনা করতাম, কিন্তু প্রবলেম যেটা হয় যে ওয়েব হ্যাকিং এ এসকিউএল ইনজেকশনের ক্লাসে গিয়ে যখন প্রশ্ন করতাম যে মাই এসকিউএল এর এটা কাকে বলে ওইটা কাকে বলে, কারোরই মনে থাকে না। তখন আরেক ঝামেলা, ক্লাস বাদ দিয়ে রেখে প্রিভিয়াস জিনিস আবার রিভিশন করানো লাগে। তো এর জন্য আপনাদের ব্যাচে কি করবো, মাইস্কিউএল লাগবে, ওই কনসেপ্টে যাব, কিন্তু ওটা হচ্ছে এসকিউএল ইনজেকশনের যে ক্লাস তার আগে একটা ক্লাসে এই আলোচনাটা করব, যাতে ভুলে না যান। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকুক। আমরা কি কালকে পাবো অ্যাসাইনমেন্টটা? বুঝিনি। অ্যাসাইনমেন্ট কি কালকে পাবো? না না, অ্যাসাইনমেন্ট এখনই দিয়ে দিচ্ছি, নো টেনশন। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসলে